শিক্ষার্থী, ক্লাসের ধারাবাহিকতায় আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিকোণমিতি। তো আজকে গত ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা কিছু নতুন বিষয় দেখবো, শিখবো, এবং আমি প্রত্যাশা করি তোমরা সবাই মনোযোগ দিবে, উপকৃত হবে। আমি তোমাদেরকে প্রথমে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনটা দেখাবো, তারপরে প্রয়োজনীয় বোর্ডে আসবো। না বুঝলে প্রশ্ন করবে। আমরা ত্রিকোণমিতির যে অধ্যায়টা শুরু করলাম, প্রথম অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম অধ্যায়, অধ্যায় 6। এই অধ্যায়টা আসলে এটা তোমাদের 9 অধিকাংশ বিষয় পড়া। এরপরে কিছু কিছু দু একটা বিষয় নতুন আছে, নতুন যেগুলো এগুলো আমরা দেখে নিব, আর যেগুলো পড়া আছে সেগুলো রিভিশন। তো আমরা এখান থেকে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কি কি শিখবে অধ্যায় থেকে ত্রিকোণমিতিক কোণ। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে যে কোণ দুই প্রকারের হয়, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন করে সেটা ধনাত্মক, আর ঋণাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি এই উপরের যেগুলো দেখতে পাচ্ছি তিনটা, এই তিনটা হচ্ছে ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে। আর নিচের গুলো হচ্ছে ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে। তো নরমাল জ্যামিতিতে কোণ হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, আর ত্রিকোণমিতিতে কোণ অসীম পর্যন্ত বিস্তৃত। একটা রেখা যতবার ঘুরবে ততবার 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঘুরে যদি আবার জায়গায় চলে আসে। চতুর্ভাগ আমরা দেখেছি, চতুর্ভাগ 4টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। কোণের ডিগ্রি ও রেডিয়ান পরিমাপ। আমরা এই ক্ষেত্রে 3টা পদ্ধতির নাম শিখেছি, একটা হচ্ছে ষাটমূলক, একটা হচ্ছে শতমূলক, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো আমাদের শতমূলক যে পদ্ধতিটা সেটার আলোচনা এই অংশের অন্তর্ভুক্ত নয়, কারণ সেটা অচল পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতি ভালো করে শিখবো, একটা হচ্ছে ষাটমূলক আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমরা জানি 60 সেকেন্ড মানে 1 মিনিট, 60 মিনিট মানে 1 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান 1 সমকোণ। 90 ডিগ্রিকে 1 সমকোণকে 90 ভাগে ভাগ করে প্রতিটা ভাগকে 60 ভাগে ভাগ করা হয়েছে, সেজন্য এই পদ্ধতির নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ঠিক আছে, তাইলে আমরা এই একটা টার্ম মাথার উপরে থাকলে এটাকে মিনিট বলি, দুইটা টার্ম থাকলে সেকেন্ড বলি, আর একটা জিরো থাকলে মাথার উপরে ছোট করে এটাকে ডিগ্রি বলি। ষাটমূলক পদ্ধতির কোণ পরিমাপের এককটা হচ্ছে ডিগ্রি। বৃত্তীয় পদ্ধতি, তো বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। এটাকে সি দ্বারা সার্কুলার কোণ, সেই জন্য সি দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে কোন বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে এক রেডিয়ান কোণ বলে, বা যেটাকে 1 সি দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়ানের পরিমাণ বৃত্তের উপর নির্ভর করে না, এটি সবসময় একটা ধ্রুবক কোণ হিসেবে আমরা জানি, এটা আমরা জানি। তো তোমরা যারা নতুন একটু রিভিশন দিয়ে নেবে বই থেকে। শর্তমূলক পদ্ধতিতে এখানে আসলে এক সমকোণকে 100 ভাগে ভাগ করা হয়, 100 ভাগ। 1 সমকোণে 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 শতমূলক ডিগ্রি বা গ্রেড। ওইখানে বলা হয় রেডিয়ান, এখানে বলা হয় গ্রেড। ঠিক আছে, 1 গ্রেডের 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 শতমূলক মিনিট, 1 শতমূলক মিনিটে 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 শতমূলক সেকেন্ড। তো এটা আমাদের আলোচনা আসে না, কারণ এটা অচল পদ্ধতি। এবং এই তিনটা পদ্ধতির মধ্যে সম্পর্কটা হচ্ছে d বাই 180, g বাই 200 আর থিটা বাই 5।
রেডিয়ান কোণ কাকে বলে? কোন বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। এখানে আমরা চাপ বলতে বুঝি বৃত্তের পরিধির থেকে একটা নির্দিষ্ট অংশ যদি আমরা কেটে নিই, যেমন এবি চাপ, বৃত্তের পরিধির একটা নির্দিষ্ট অংশ, ওএ হচ্ছে ব্যাসার্ধ ওএ আর এবি যদি সমান হয় তাহলে ও বি এর সাথে সংযুক্ত হয়ে যে কোণটা এখানে উৎপন্ন করেছে সেটা এক রেডিয়ান কোণ। প্রমাণ করে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। এটা তোমাদের 9 10 এর বিষয়, এটা আমরা 9 10 এ অনেকই পড়ে থাকবো, উচ্চতর গণিতের ছিল এই বিষয়টা। তো এই রেডিয়ান কোণ হচ্ছে ধ্রুবক কোণ। এখানে দেখতে পাচ্ছ ইওবি যে কোণটা এটা হচ্ছে 2/π সমকোণ, 2/π সমকোণ। আর এটা কোন পরিমাপের উপর নির্ভর করে না, ছোট হোক বড় হোক বৃত্ত এক রেডিয়ানের সমান একটা ধ্রুবক কোণ হয়। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত নিত্য ধ্রুব থাকে। হ্যাঁ, বৃত্তের পরিধি হচ্ছে 2/r আর ব্যাস হচ্ছে 2r, ভাগ করলে হয় পাই। ওই পাইটা এখান থেকে আসছে মূলত। পাই মূলত আমরা, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা আর হিসাবে সুবিধার্থে 22/7 ধরা হয়, কিন্তু সেটা সর্বাংশে লেখা উচিত হবে না, কারণ 22/7 একটা মূলদ সংখ্যা। নমস্কার স্যার। নমস্কার। ডিগ্রি রেডিয়ানের মধ্যে সম্পর্ক, এক রেডিয়ান সমান 2/π সমকোণ, এক রেডিয়ান সমান 2/π সমকোণ, তাহলে পাই রেডিয়ান সমান 2 সমকোণ, পাই রেডিয়ান সমান এক রেডিয়ান সমান 180 ডিগ্রি পাই, এক ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এটা মনে রাখলে সুবিধা, ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক ডি বাই 180 আর বাই পাই, আর হচ্ছে রেডিয়ান, ডি হচ্ছে ডিগ্রি। তো আমরা যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে নেই, ডিগ্রিটা উপরে থাকবে, ডিগ্রি থেকে রেডিয়ান নিলে রেডিয়ানটা পাইটা উপরে থাকবে, পাই বাই 180। এটা মনে রাখো। আমরা এই দুইটা অঙ্ক করেছিলাম গতদিন, মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ। একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, প্রয়োজনে কাজে লাগবে, যারা করো নাই তারা একটু করে নেবে। সিস্টেমটা একবার দেখে নাও। এই যে যোগ করে ফেলছি, তারপরে এখানে এইটা হচ্ছে মিনিট, মিনিট থেকে ডিগ্রি থেকে 60 দ্বারা ভাগ করলাম, আর এখানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড থেকে ডিগ্রিতে গেলে 2টা 60 দ্বারা ভাগ করতে হয়, 3600 দ্বারা ভাগ, তাহলে সবগুলো ডিগ্রি হয়ে গেছে। তারপরে লসাগু নিয়েছি, কাটাকুটি করছি, 810/16 এটা ছিল ডিগ্রি, রেডিয়ান নিলে পাই বাই 180 দ্বারা গুণ, যে কোনো জায়গায় ডিগ্রি থেকে রেডিয়ান নিলে পাই বাই 180 দ্বারা গুণ করলে রেডিয়ান হয়ে যাবে। এতকে রেডিয়ানের 60 মূলক এককে প্রকাশ করে, রেডিয়ানকে 60 মূলক একক মানে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো ডিগ্রিতে প্রকাশ করতে গেলে 180/π দ্বারা সবসময় গুণ হয়ে গেল। এটা আমি কাল দিয়েছিলাম, তোমরা অনেকেই জমা দিছো, ভালো লাগছে। এই এই হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী অংশকে চাপ বলে। তো ওই যে এখানে এবি দেখতে পাচ্ছ, চাপ, চাপরে সবসময় এর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওই হচ্ছে আর, ওবি হচ্ছে আর, আর কোনটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তচাপের দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে এখানে দেখো থিটা সমান s বাই r, এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, s ইকুয়াল টু r থিটা। আমরা প্রমাণ করেছি গত ক্লাসে, s ইকুয়াল টু r থিটা। এসটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, অ থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য, বা অ থেকে বি অথবা অ থেকে কিউ, এটা হচ্ছে আর। থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এখানে s ইকুয়াল টু r থিটা, আর এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকবে, ওটা আমাদের কাজে লাগবে, বের করতে হবে। ঠিক আছে, তা আমাদের গাণিতিক প্রবলেমের মধ্যে এই সূত্র অবশ্যই সফটওয়্যারে ইউজ করতে হবে। এবং এখানে যে থিটাটা দেখতে পাচ্ছ, এই থিটাটা কিন্তু রেডিয়ানে, যদি কোনো কারণে ডিগ্রিতে থিটা লেখা থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে রেডিয়ানে প্রকাশ করব, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা বলতে যে বৃত্তের এখান থেকে নির্দিষ্ট অংশ যদি কেটে নিই, ওবি যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃত্তকলা। এবং ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের কতদিন আমরা নির্ণয় করেছিলাম, এই যে ক্ষেত্রফলের শুধু হাফ আর স্কয়ার থিটা, এই যে সূত্রটা দেখতে পাচ্ছ হাফ আর স্কয়ার থিটা, এই হাফ আর স্কয়ার থিটাটা হচ্ছে, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, যে ওসি অথবা ওয়াই অথবা অবি, ওসি হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্র উৎপন্নের কোণ, আর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, আর ওই যে থিটাটা এটা রেডিয়ানে প্রকাশযোগ্য, রেডিয়ানে যদি না থাকে তাহলে আমরা
রেডিয়ানে প্রকাশ করে এই সূত্র ইউজ করব। আবার এখানে দেখো একটা সূত্র x/360 ইনটু পাই আর স্কয়ার। x/360 ইনটু পাই আর স্কয়ার যে x দেখতে পাচ্ছ এটা রেডিয়ান, ডিগ্রি, ডিগ্রিতে যদি থাকে তাহলে এই সূত্রটা তোমরা 9 10 পেয়েছো যা x/360 ইনটু পাই আর স্কয়ার। আর এটা থেকে এই সূত্রটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। এটা যখন আমরা ব্যবহার করব রেডিয়ানে থিটা থাকলে, আর এটা যখন ব্যবহার করব একসাথে দিতে থাকলে। তো আমার যেভাবে থাকুক আমি যদি এই সূত্র ব্যবহার করতে চাই তো অবশ্যই নিশ্চিত হতে হবে থিটাটা আমার রেডিয়ানে আছে কিনা। যদি থাকে আমি ইজিলি এটা ব্যবহার করতে পারবো, লাস্ট একটা হাফ আর স্কয়ার থিটা। যদি না থাকে তাহলে আমি থিটাকে রেডিয়ানে প্রকাশ করব আগে। রেডিয়ানে 5 এ 180 দ্বারা গুণ করলেই রেডিয়ান হয়ে যাবে। তখন হাফ আর স্কয়ার থিটাটা আমি ব্যবহার করতে পারবো বৃত্তকালের ক্ষেত্রফল। বৃত্তকালে AOB এর ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা। ওকে, তো এখন আমরা কিছু নতুন বিষয় আজকে শিখব, গাণিতিক কিছু প্রবলেম সলিউশন করব এই সূত্রগুলোর মাধ্যমে, এবং এই সূত্রগুলো আমার ইউজ করতে হবে কোনো না কোনো ভাবে। তো স্নেহের শিক্ষার্থী আমি একটু সামনে এগোচ্ছি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ চিত্রটা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে প্রশ্নটা একটু খেয়াল করো। চিত্রে ব্যাসার্ধ হচ্ছে ওসি। এই ওসি যে ব্যাসার্ধটা এইখানে সিটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সিটা আছে এই যে এখানে সি, আমি এই যে এখানে দেখাচ্ছি সি, এই যে সি এ। তাহলে এই চিত্রে ওসি হচ্ছে 6.5 আর বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। বিসিটা এই বিসি হচ্ছে 5 সেন্টিমিটার হলে ছায়াগ্রের যে অংশটা দেখতে পাচ্ছ অর্ধবৃত্তের উপরে যে ছায়াগ্রের অংশ এদিকে কতটুকু এদিকে কতটুকু দাগ দেয়া, হ্যাঁ, এই দাগের অঙ্কিত অংশটুকু আমরা বের করব। তাহলে আমরা যদি কোনোভাবে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা জানতে পারি, বৃত্তের ক্ষেত্রফল কত রে? পাই আর স্কয়ার। ভেরি গুড। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার হাফ। বাই ভেরি গুড। তাহলে আমরা পাই আর স্কয়ার বাই 2 টা ইজিলি বের করতে পারি। পাই আর স্কয়ার, আর মানে কত এখানে দেওয়া আছে? 6.5। যদি বসাই দিই তাহলে পাই আর স্কয়ার বাই 2 দিয়ে আমি এই অর্ধেকটার ক্ষেত্রফল বের করতে পারবো। পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করে অর্ধেকটা বের করলাম। তারপরে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, করলে হয়ে যাবে। তাহলে আমরা একটু চিত্রটা দেখে আসি এখান থেকে। স্যার বোর্ডের গুলা কি আমাদের কোশ্চেন হোমওয়ার্ক ছিল? না না না, ওটাগুলো তোমাদের জন্য না, অন্য বিষয়। এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করে এটা অর্ধেক করে দিলাম, ঠিক আছে? তো অর্ধেক করলে অর্ধবৃত্ত হলো এটা হচ্ছে এসি হচ্ছে বৃত্তের ক্ষেত্রগামী যা, যেটাকে আমরা ব্যাস বলতে পারি। আর এখানে বৃত্তের পরিধির উপর থেকে বিন্দু বি, এখানে আমরা এর থেকে বি যোগ করলাম, বি থেকে সি যোগ করলাম। এই এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র ও, ওসিটা দেওয়া আছে 6.5। তাহলে এখানে আমি একটু দাগ দিয়ে দিলাম, এই জায়গাটুকু দাগ দিয়ে দিলাম। এটা দাগাঙ্কিত অংশ, গাঢ় অংশ। এটা মনে করো গাঢ় করা থাকবে প্রশ্নপত্রে, এরকম গাঢ় করা থাকবে। তাহলে খেয়াল করো আমরা চাচ্ছি যে গাঢ় করা অংশটুকু ক্ষেত্রফল বের করতে। তাহলে গাঢ় করা অংশের ক্ষেত্রফলটা বের করতে হলে আমাদেরকে প্রথম কার ক্ষেত্রফল বের করতে হবে বলো? অর্ধবৃত্তের। অর্ধবৃত্তের ক্ষেত্রফল। গুড। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমি যদি জানি অর্ধেকটার, এই অর্ধেকটা থেকে কাকে বাদ দিতে হবে বলো তো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। গুড। তাহলে আমি যদি এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে চাই, গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশ, তাহলে আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল আগে লিখতে হবে অর্ধবৃত্ত মাইনাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ইটস সিম্পল। তাইলে তোমার এখানে কি কি বিষয় দরকার দেখো, অর্ধবৃত্তর দরকার। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের 2 দ্বারা ভাগ। বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? পাই আর স্কয়ার। গুড। তাহলে পাই আর স্কয়ার। আর এখানে আমরা জানি আরটা জানি এখানে 0.5। হাফ আর জানি।
আর এর হাফ দেওয়া তো। যেহেতু আর জানি 6.5, তাহলে আমি এখান থেকে পাই আর স্কয়ার বের করে 2 দ্বারা ভাগ করে অর্ধবৃত্তটা বের করে ফেলবো। আর হ্যাঁ বলো। না ঠিক আছে, সরি স্যার, আমি আর কে ওই ব্যাস ধরে কাজ করতেছিলাম। বুঝি নাই? বুঝতে পারছি। কিছু না স্যার, ঠিক আছে। তাহলে আমি প্রথম অর্ধবৃত্ত বের করলাম, তারপরে এবিসি ত্রিভুজটা বের করব। এই এবিসি ত্রিভুজ বের করার জন্য প্রথম কি করতে হবে একটু বলো তো। এবিসি ত্রিভুজ বের করার জন্য ওসি আমি জানি, তাহলে এসিটা বের করতে পারবো না? ইয়েস স্যার, পারবো। এসি কত হবে বলো? 2 গুণ 6.5 into 2 2 দিয়ে গুণ করে। ওকে ফাইন। তারপরে এখান থেকে দেখো তো এই দুটো থেকে যে কোনো একটা বাহু বের করে ফেলো, তাহলে ত্রিভুজটা বের হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে ফাইন। এটা কোন ধরনের ত্রিভুজ রে? এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী। সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এখান থেকে আমরা ইজিলি খুব সহজেই অপর বাহু বের করতে পারি। কোনো সমস্যা আমি দেখছি না, বের করতে পারি আমরা অপর বাহু। তাহলে আমরা একটু এখান থেকে এবি বের করে ফেললাম, দেখো তো এবি বের করা ঠিক আছে কিনা। বিসি দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিসিটা আমার এখানে 5 সেন্টিমিটার বিসি। তাহলে এখানে পিথাগোরাসের যে একটা উপপাদ্য আমরা প্রয়োগ করি সব ক্ষেত্রে, কি সূত্রটা জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভেরি গুড। তাহলে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ কোনটা? এই ত্রিভুজের মধ্যে বলো তো অতিভুজ কোনটা? এসি এসি এসি। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে? তাহলে এখান থেকে এখন আমি ইজিলি এবি স্কয়ারটা বের করতে পারি, যেহেতু আমি এসি জানি বিসি জানি। তাহলে এখানে এসি আর বিসি এর মান বসাইয়া এবি বের করে ফেলছি। এবি বাড়িতে 12 সেন্টিমিটার। তবে এই লাইনটা বুঝছো কিনা বলো? ইয়েস স্যার হ্যাঁ স্যার বুঝছি। তারপরে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখানে যে কোনো একটা ভূমি, যে কোনো একটা উচ্চতা ধরতে পারো এবি এবং বিসি এর মধ্যে। ঠিক আছে? তাহলে 30 বর্গ একক বের হইছে। 4/11 ক্ষেত্রফল বের করে ফেলছি বিয়োগ দিয়ে। অর্ধবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্লিয়ার? ইয়েস স্যার ওকে, তাহলে এই ধরনের প্রবলেম থাকলে আমি আশা করছি তোমরা পারবে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। এখানে দেখো প্রবলেমটা, এই চিত্রটা দেখা যাচ্ছে চিত্র। ইয়েস স্যার সি কেন্দ্রবিষ্ট বৃত্তচাপ হচ্ছে বিডি। বৃত্তচাপ, এটা চমৎকার একটা প্রশ্ন। তুমি জটিল জটিল বিষয় নিয়ে যদি থিংকিং করো, তোমার ব্রেইনের সদর দরজা একসময় খুলে যাবে, যেটা বন্ধ এখনো আছে কিছুটা কিছুটা কারো কারো। তাহলে জটিল যত প্রবলেম আছে এগুলো সলিউশন করবে। সি কেন্দ্রবিষ্ট বৃত্তচাপ হচ্ছে বিডি। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং ছায়া গড়াংশের ক্ষেত্রফল নির্ণয় করে কিছু তথ্য এখানে দেওয়া আছে। সিবি এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আর কেন্দ্রে উৎপন্ন কোণটা 5/3 এটা দেওয়া আছে। তাহলে আমরা বের করব বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে? বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করব, আর হচ্ছে গিয়ে ছায়াঘেরা অংশ যেটা দেখা যাচ্ছে এখানে, ছায়াঘেরা অংশটা বের করব। তাহলে আমরা প্রথম এখানে আর সমান সিবি, সিবি হচ্ছে আর, কেন্দ্র সি থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা এটা 12 সেন্টিমিটার দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এটা 12 সেন্টিমিটার আর থিটা দেওয়া আছে 5/3। বৃত্তচাপ বিডি এর দৈর্ঘ্য, তাহলে বিডি এর দৈর্ঘ্যটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কেমনে কোন সূত্রটা বের করি? S is equal to R theta. আর থিটা। গুড। তাহলে s ইকুয়াল টু আর থিটা। আচ্ছা, এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য, বলো তো শর্তটা কি? স্যার থিটা রেডিয়ানে হতে হবে। গুড। থিটা থাকতে হবে রেডিয়ানে। তাহলে এখানে রেডিয়ানে থিটা আছে অলরেডি। ঠিক আছে? যদি এটা ডিগ্রিতে থাকতো অবশ্যই আমরা রেডিয়ানে নিয়ে নিতাম। তাহলে এখানে s ইকুয়াল টু আর থিটা। s টা হচ্ছে আমার বিডি, এটা সেটার দৈর্ঘ্য, আর আর হচ্ছে এখানে দেওয়া আছে আর 12, আর থিটা হচ্ছে 5/3। তাহলে 12.57 সেন্টিমিটার হচ্ছে বিডি। এই বিডিটা বের করলাম। এই যে বাঁকা অংশটুকু দেখা যাচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য।
এখন দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি tan θ সমান, সূত্রটা কি রে? tan θ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। লম্ব বাই ভূমি, এখান থেকে আমরা ইজিলি এবিটা বের করতে পারি, যেহেতু আমি বিসি জানি। tan 5/3 এর মান হচ্ছে √3 আর এবি আমি বের করব, আর হচ্ছে বিসি আমার জানা, বিসি হচ্ছে 12, প্রশ্ন দেওয়া আছে। তাহলে এবি সমান 12√3। এখন এবিসি এর ক্ষেত্রফলটা বের করে ফেলবো। এবিসি এর ক্ষেত্রফল বের করে এবিসি এর ক্ষেত্রফল থেকে আমার কোন ক্ষেত্রফলটা, সিবিডি এর ক্ষেত্রফলটা বিয়োগ দেব। এবিসিডি চিত্রটা একবার দেখে নেই। হ্যাঁ, এইটা হচ্ছে আমার বৃত্তকলা, মনে করো এটা বৃত্ত, এই কেন্দ্র, এই এই অংশটা হচ্ছে আমার, এই অংশটা হচ্ছে বৃত্তকলা, এই জায়গাটা 5/3, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। এখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম এই বিন্দুতে, এটা বাড়াই দিলাম। বাড়াই দিলে এই যে জায়গাটুকু হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডি, এই বিন্দুটা হচ্ছে ডি। দেখা যাচ্ছে? Yes, sir. তাহলে এখন দেখো ওই যে গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমার পুরাটা প্রথম বের করতে হবে, পুরাটা ত্রিভুজ। এই গাঢ় অংশটুকু হচ্ছে এবিডি, গাঢ় অংশ, গাঢ় অংশ হচ্ছে এবিডি সমান পুরা ত্রিভুজ এবিসি বিয়োগ বৃত্তকলা সিবিডি। দেখো আমার লেখাটা ঠিক আছে কিনা? Yes, sir. হ্যাঁ, এটা ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করতে যাচ্ছি। এই জায়গাটা দেওয়া আছে কত রে? 12 না? জি স্যার। এটা হচ্ছে r। এখান থেকে আমরা b থিটা বের করলাম, যেহেতু s r থিটা, এই সূত্র ব্যবহার করে এখানে b হচ্ছে s, এটা আমরা বের করে ফেলছি। তাহলে এই জায়গাটা আমার জানা হয়ে গেল। এই জায়গাটা যদি জানা থাকে তাহলে আমি বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাব। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এই যে tan থিটা সূত্র থেকে tan π/3 সমান লম্ব বাই ভূমি এবি বাই বিসি থেকে এখান থেকে আমি এবিটা বের করতে পারি। এবি বাই ছিল তো 12√3 এবি, ঠিক আছে? তাহলে এবি জানি, বিসি জানি। এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলা সিবিডি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বলো। হাফ আর স্কয়ার থিটা। আবার তাহলে সিবিডি এর ক্ষেত্রফল হবে হাফ আর স্কয়ার থিটা। এই সূত্র বসানোর পরে এর একটা রেজাল্ট বের হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা বের হয়ে যাবে। বসায় দেবো, শেষ। এই যে এটা আমি পুরাটা আঁকাইলাম, এটা যদি আমি মুছাই দেই তাহলে আমার এখানে যে চিত্রটা আমরা পাইছি ওই চিত্রটা হবে, এই চিত্রটা। দেখো এই অংশটুকু দেওয়া আছে। তাহলে স্যার বিডি এর মান কেন বের করছি? কি মান বলো তো? বিডি এর মান চাইছে তো, বৃত্তচাপের দৈর্ঘ্য তো চাইলো, এটা বের করতে হবে না? প্রশ্নের মধ্যে দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা। জি। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. ওকে, ফাইন। সবাই বুঝছো কিনা বলো? ইয়েস স্যার, বুঝতে পারছি। Yes, sir. স্যার বুঝছি। এটা একটা চমৎকার অঙ্ক। এটা তোমাদের বইয়ে উদাহরণ আছে সম্ভবত।
এই প্রশ্নটা একটু দেখো, ভালো করে দেখো। 13 সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি বৃত্ত পরস্পর পরিপাতিত হয়েছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 24 সেন্টিমিটার হলে সাধারণ অংশের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটু খেয়াল করে, এখানে বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি বৃত্ত, এই দুইটা বৃত্ত একটা আরেকটার উপরে পতিত হয়েছে। তো হওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছ 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এ আর একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 24 সেন্টিমিটার, এখানে লেখা আছে দেখো 24 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এ বি সমান 24 সেন্টিমিটার। আচ্ছা, এখন এটার যদি সমদ্বিখণ্ডিত করি, আমরা ধরছি বৃত্ত দুটি কেন্দ্র যদি এ ও বি, চিত্রে এসি এবং বিসি অথবা বিডি এবং এডি এগুলা হচ্ছে 13 সেন্টিমিটার করে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব 13 সেন্টিমিটার, আর এবিটা হচ্ছে 24 সেন্টিমিটার। এখানে দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ হচ্ছে এএমসি। এএমসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা যখন সি এবং ডি যোগ করলাম, সি হচ্ছে বৃত্তদের ছেদবিন্দু, ডি হচ্ছে বৃত্তদের ছেদবিন্দু। যখন সিডি আমরা যোগ করলাম, সিডি হচ্ছে সাধারণ যা, বৃত্ত দুইটার মধ্যে অবস্থিত একটা যা, সিডি যা। এই সিডি যা এবং এবি যা যেখানে খণ্ডন করছে, এটা হচ্ছে এম বিন্দু। এই এম বিন্দুটা হচ্ছে এবি এর মিডল পয়েন্ট, মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু যদি হয়, তাহলে এম সমান হবে কত বলো তো? এম সমান কত? এম সমান হচ্ছে পিএম, যেহেতু 12 স্যার। 20, তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা cos θ সূত্র বা tan θ যা ইচ্ছা ব্যবহার করতে পারি। আমরা cos θ যদি ব্যবহার করি এই ত্রিভুজটার মধ্যে, এমসি ত্রিভুজের মধ্যে, এমসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে cos θ সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এমটা হচ্ছে ভূমি আর অতিভুজটা হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে এম বাই এসি। তাহলে এখান থেকে থিটা আমি লিখতে পারি cos ইনভার্স এম, আমার জানা এম হচ্ছে 12 আর এসি হচ্ছে 13। তাহলে cos ইনভার্স আমি এটা থিটায় বের করে এটা রেডিয়ানে নিয়ে নিলাম। যেহেতু সূত্র আমি বৃত্তগুলোর ক্ষেত্রফল বের করতে হবে আমার, তাহলে আমি থিটাটাকে রেডিয়ানে রাখলাম। cos থিটা যখন বের করি, তখন এটা রেডিয়ান ডিগ্রিতে বের হয়, ওটাকে রেডিয়ানে নিয়ে বের হচ্ছে 0.3948 রেডিয়ান। থিটার মান, ওই যে থিটা দেখতে পাচ্ছ এখানে, থিটা এর মান বের হলো। ঠিক আছে, আচ্ছা, সাধারণ অংশের পরিধি, সাধারণ অংশটা বুঝতে পারতেছো কোন জায়গাটা? সিডির ওই এটা না? সাধারণ অংশ হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি এই যে কার্সরটা ঘোরাচ্ছি দেখো, এই দিক থেকে এইদিকে এসিয়া এইটা একটা অংশ, আবার এইদিকে ঘুরে 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 এই অংশটা হচ্ছে সাধারণ অংশ। আমি যেখানে ঘুরাচ্ছি দেখো, সাধারণ অংশটা দেখো, আমি ঘুরাচ্ছি সি, এই যে এন, এই যে এদিকে আসে ডি তে এসে আবার ডি থেকে সি তে গেলে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কার্সর ঘুরাচ্ছি, এই অংশটা হচ্ছে সাধারণ অংশ। বুঝতে পারতেছো? Yes, sir. এই অংশটা সাধারণ অংশ। তাহলে সাধারণ অংশের পরিধি বের করতে হবে। সাধারণ অংশের পরিধি যদি আমরা বের করতে চাই, তাহলে আমার কি এখানে বের করতে হবে দেখো, এই যে কোনো একটা অংশ নিয়ে তারে 2 দ্বারা গুণ করলে সাধারণ অংশের পরিধি বের হয়ে যাবে। এই যে 2 ইনটু বৃত্তচাপ সিডি, বৃত্তচাপ সিডি, এই যে সিডি বৃত্তচাপ 2 ইনটু বৃত্তচাপ সিডি, যে কথা, এই যে সিএন যে অংশটা, এটা 4 গুণ, সিএন অংশটা 4 গুণ। তো আমরা একটু যদি চিত্রটা এখানে দেখি,
শিক্ষার্থী দেখো সাধারণ অংশ কোনটা, ওই জায়গাটা হচ্ছে সাধারণ অংশ। ঠিক আছে, তাহলে এটার কেন্দ্র আছে, এটার কেন্দ্র আছে, হ্যাঁ আমরা যোগ করলাম, দুইটা কেন্দ্র যোগ করলাম, দুইটা কেন্দ্র যোগ করলে এই যে এখানে দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে সাধারণ অংশ। ঠিক আছে, আমরা যদি দুইটার এইদিকে একটা যা অঙ্কন করি, যে যাটা উভয় বৃত্তের মধ্যে আছে, এটা বলা হয় সাধারণ যা। ঠিক আছে, তাহলে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা, এটা যদি আমরা এম নাম দেই, তাহলে এমটা হচ্ছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বি এর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে এম, মধ্যবিন্দুটা। তাহলে আমি যদি এ বি জানি, তাহলে এই এমটা আমার জানা হয়ে যায়, কারণ এটা অর্ধেক। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, এটার যদি একটা নাম দিই এন, তাহলে আমার এই যে জায়গাটা দেখো সি এম আর এই এম ডি এগুলো কিন্তু সমান, আবার এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে সমান। তাহলে সাধারণ অংশের যে অংশটুকু যদি আমি পরিধি বের করতে চাই, তাহলে সেটা হবে 4 ইনটু সিএন। দেখো এটা কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? 4 ইনটু সিএন হচ্ছে সাধারণ অংশটা, এই পরিধি যদি আমি বের করতে চাই, এই সিএন অংশটাকে 4 দ্বারা গুণ। বুঝতে পারতেছো? Yes, sir. তাহলে কোন কেন এই যে এই অংশ, এইখানে চারটি অংশ, তো একটা, দুইটা, তিনটা, চারটা। আবার এই যে সিডি যদি আমি নেই, তাহলে 2 ইনটু সিডি, মানে এই জায়গাটুকু আর এটা থেকে এই জায়গাটুকু সেম, এরকম দুইটা অংশ আছে এখানে। আর এটা যদি নেই, তাহলে এখানে চারটি অংশ আছে, এই চারটা সমান সমান।